শেখ হাসিনা সরকার আমলে একটি চিত্র মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ভেসে বেড়াত। গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ছবি নিয়ে বিভিন্ন জায়গায় মানববন্ধন করছেন। স্বৈরাচার তকমা নিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু এখনো স্বজন হারানো মানুষগুলো হারানো স্বজনদের ছবি নিয়েই ঘুরছেন। গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করতে কিংবা তাদের সাথে কি ঘটেছে তা নির্ণয় করতে 2024 সালের 27 আগস্ট গঠিত হয়েছিল গুম কমিশন। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কমিশনের দৃশ্যমান অগ্রগতি কি? না দর্শক, প্রশ্নটি আমার নয়, এই প্রশ্নটি গুমের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের। গুম হয়েও শেখ হাসিনার পতনের কারণে আবার পরিবারের কাছে ফিরতে পারা মানুষদেরও আক্ষেপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এত বড় একটা অভ্যুত্থানের পরেও কেন গুম কমিশন তথা রাষ্ট্র দৃশ্যমান বিচারের ছাপটুকু দেখাতে পারল না? আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে মায়ের ডাক নামে একটি সংগঠন। অনুষ্ঠানে গুমের শিকার আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী আক্ষেপ করে জানান, গুম কমিশনকে হাত পা বেঁধে যেন সাঁতার কাটতে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের নেই গ্রেফতার কিংবা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অধিকার। গুম কমিশনের এমন অবস্থানে তিনি সংশয় প্রকাশ করেন। অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি, যে বিষয়টি বুঝতে পেরেছি সেটি হচ্ছে এক ধরনের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা। যে গুম কমিশনকে বলা হয়েছে যে আপনারা গুমের তদন্ত করেন, গুম কমিশন তদন্ত করছে, কিন্তু তাদের কাউকে গ্রেপ্তার করার অধিকার নেই, কাউকে রিমান্ডে নিয়ে যাওয়ার যে জিজ্ঞাসাবাদ করার কোনো অধিকার নেই। সাবেক কর্নেল হাসিনুর রহমানের অভিযোগের তীর সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে, যিনি একজন সেনা কর্মকর্তা থাকা অবস্থাতেই গুমের শিকার হন। কর্নেল হাসিনুর দাবি করেন, গুমের সাথে জড়িতদের খুব সহজেই বের করা সম্ভব। সেনাপ্রধানের উদ্দেশ্যে তিনি দাবি জানান, বিভিন্ন বাহিনীতে থাকা অপরাধীদের অতি দ্রুত আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম, চাকরিরত অবস্থায় গুম, তারপর আমাকে জেল থেকে এসে আমাকে আবার গুম। আমি শুধু বলেছিলাম ডিজিএফআইতে আয়নাঘর আছে, এখানে ব্রিগেডিয়ার আজমিকে আমি দেখেছি, আমার নামে 12টা মামলা করা হয়েছে। আরে আগে পিছিয়ে সব জায়গায় বুদ্ধিদাতা ছিল ভারতের গোয়েন্দা। আমাদের ছাত্ররা আমাদের শিখাইছে ভারতের দিকে চোখ রেখে কথা বলতে হবে, এটা আমাদের একমাত্র শত্রু। আর আমরা যেন ভুলে না যাই, আমাদের দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এদের প্রশ্রয় আমরা দিব না, দিলে আমরা আবার এই গুমের শিকার হব। আমাদের সেনাবাহিনী প্রধান 1 বছর পার হয়ে গেছে, উনি এই অপরাধীদেরকে অনতি বিলম্বে আইনে হাতে দিবেন এবং এদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল তথ্য বেরিয়ে আসবে। এখানে আপোষ করার কোনো স্কোপ নাই। গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিমন্ত্রণ জানালে তিনি আসতে চান না, এমন অভিযোগও জানান আয়োজক সদস্যরা। অভ্যুত্থানের পর সেনাপ্রধান বলেছিলেন, প্রতিটা ঘটনার বিচার হবে। বছর পেরিয়ে গেছে গুম কমিশনের প্রতিবেদন দাখিলের নির্দিষ্ট মেয়াদ। এখনো গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঘুরে বেড়াচ্ছেন ছবি হাতে। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা গুম কমিশন, প্রত্যেকের দিকেই অভিযোগের তীর ছুড়ছেন ভুক্তভোগীরা। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলছিলেন, তাদেরকে যারা গুম করেছে তারা তো তাদের সাথে একই সার্ভিসেই ছিলেন এবং অনেকে আছেন বিভিন্ন সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে আছেন। তাদের প্রত্যেকের ব্যাপারে এই তথ্যগুলো 1 বছর পার হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত উন্মুক্ত করে নাই। এখন পর্যন্ত রিপোর্ট কমিশনে যেটা জমা হয়েছে 1835 কি 37-এর মতো, এটার ভেতরে প্রুফ করতে হয়তোবা অনেকটা সময় লেগে যাবে। কিন্তু এখন পর্যন্ত যারা ব্যাক আসে নাই, অলমোস্ট 370 জনের মতো যারা ব্যাক আসে নাই, এই পার্সেন্টেজটাও কিন্তু হিউজ। তো এইটার জন্য যেভাবে কাজ করার দরকার ছিল সেটা অ্যাজ অফ নাও স্যাটিসফ্যাক্টরি লেভেলে না। শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়নি আসলে কোন শ্রেণীর মানুষ? মায়ের ডাক সংগঠনের আয়োজনের মঞ্চে বসেছিলেন গুমের শিকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলীর স্ত্রী, আদিবাসী মাইকেল চাকমা, সেনা সদস্য হাসিনুর রহমান প্রমুখরা। অগণিত মানুষের প্রতি পৈশাচিক এই কাজ করেছে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের একাংশ। শেখ হাসিনা পালিয়েছে তার নেতাকর্মীদের নিয়ে, অনেকে জেলেও রয়েছেন। কিন্তু সরাসরি গুমের মতো ঘৃণ্য অপরাধের সাথে জড়িত বাহিনীর সদস্যদের মুখোশ উন্মোচিত হচ্ছে না কেন? আদৌ কি হবে? সংশয় প্রকাশ করছেন নির্যাতিতরাই। দোষারোপ করতে চাই খালি এই বর্তমান সরকারকে, কারণ তারা কিন্তু যখন ক্ষমতায় আসেন অনেক আশা দিয়েছিল আমাদেরকে বলেছিল যারা যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে আনবে, যদি ফিরে না আনতে পারে তাদের তথ্য আমাদেরকে দিবে, তথ্যর পরে তারা বিচার প্রক্রিয়া শুরু করবে। এখন পর্যন্ত কিছুই পেলাম না। কারণ বাংলাদেশে হয়তো এত দুর্বল আইন আর কোনোটাই নেই। গোয়েন্দা সংস্থার সব ধরনের মানুষ নজর রাখতো আমাদের উপরে,
হয়তো বা এখনও রাখছে, জানি না। এই 1 বছর ধরে সকলে মনে করেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, নতুন সরকার চলে এসেছে, এখন তো বাংলাদেশ মুক্ত। বাংলাদেশ মুক্ত নয়, আমাদের যুদ্ধ এখনও চলছে। অবশ্য গুম কমিশনের সাথে যুক্ত থাকা মানবাধিকার কর্মী নূর খান কিছু আশার কথা শুনিয়েছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পূর্ণাঙ্গ প্রতিবেদন আসবে বলে জানান তিনি। কারা গুম করেছেন, কোথায় নিয়ে গিয়েছেন, কারা হুকুম দিয়েছেন ইত্যাদি যাবতীয় বিষয় উঠে আসবে সেই প্রতিবেদনে। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে নাম না বলে শুধু বলতে চাই, অনেক ভিকটিম যারা ফেরত আসেননি, 300-র উপরে, কম বেশি 300, তাদের কারা ধরে নিয়ে গিয়েছিল ইতিমধ্যে কিছু বিষয় আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। যেথায় রাখা হলো সেটাও আমরা পেলাম, কিন্তু তারপর কারা নিয়ে গেল এই জায়গাটিতে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। যারা তুলেছেন তাদেরকে চিহ্নিত করা সম্ভব বা করেছি, ধরেন একটা অংশের, সবাই ব্যাপারে পারা যায়নি, একটা অংশ করা গেছে। যেখানে রাখা হয়েছে সেই জায়গাটিও আমরা চিহ্নিত করতে পেরেছি, কাকে কোথায় রাখা হয়েছে। সেইখানে অথরিটি কারা ছিলেন তাদের দায় নিরূপণও আমরা করতে পেরেছি। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মাঝামাঝি পূর্ণাঙ্গ একটা রিপোর্ট, হয়তো এই 1700 মানুষের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবো না, সময় তো একটা ব্যাপার, তবে একটা অংশের রিপোর্ট আমরা পূর্ণাঙ্গ রূপে দিব, যেখানে আমরা দেখাতে পারবো, বলতে পারবো কারা তুলে নিয়েছে, কখন তুলে নিয়েছে, কেন তুলে নিয়েছে, কোথায় নিয়ে গেছে, কারা কারা ছিল, তাদের মধ্যে 2-1 হয়তো 2-1 স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আমরা প্রদর্শন করতে পারব। মুস্তাফিজ জাবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।